নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। করব। কেননা ক্যালকেরিয়া সম্পর্কে বিশদ আলোচনা করার সুযোগ নাই। এটা এত বেশি আলোচিত হয়েছে যে ওইসব বিষয় নিয়ে আমি ২-৪ টা জায়গায় একটু ফোকাস করার চেষ্টা করব। যে আসলে ক্যালকেরিয়া সালফিউরিক এটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমরা কিভাবে পেশেন্টকে রিচ করব। পেশেন্টের জন্য ঔষধটা আমরা কিভাবে পিক করব এবং পেশেন্টকে কিভাবে রিচ করব। কিভাবে রোগীর কাছে আমরা পৌঁছাবো। হোমিওপ্যাথির বিশাল যে আমাদের ঔষধ ভান্ডার, এই রত্নভান্ডারে ক্যালকেরিয়া সালফেরিকা একটি ছোট্ট ওষুধ। কিন্তু এর সক্ষমতা অপরিসীম। সম্ভবত গত সপ্তাহেই না এই সপ্তাহের শুরুতেই আমি ক্যালকেরিয়া সালফেরিকার দিকে একটু মনোযোগী হয়েছিলাম যে এই ক্লাসটা করা উচিত। এবং যখন বুধবার ক্লাস করতে বলা হলো বা ওরকম নির্দেশনা আসলো, ১ম ডিনাই করেছি। পরে উম আমি মেসেজ করে দিয়েছি যে ফখরুদ্দিন স্যারকে যে হ্যাঁ, বুধবার ক্লাস করব ক্যালকেরিয়া সালফেরিকা। পরশুদিন খুব সম্ভবত। আমি বলেছি যে এই ওষুধটির সক্ষমতা অপরিসীম। ক্যালকেরিয়া সিলিকাটা একটা ওষুধ আছে যেটা ব্রণের ক্ষেত্রে যথেষ্ট উপযোগী একটা ওষুধ। ব্রণ, ভ্যারাইটিস ব্রণ এই ক্ষেত্রে ক্যালকেরিয়া সিলিকাটা প্রযোজ্য হয়। কিন্তু ব্রণ যখন বিস্ফোরকধর্মী হয়ে ওঠে তখন বাগে আনতে, রোগীকে বাগে আনতে ক্যালকেরিয়া সালফুরিকের কাছেই আপনাকে ধর্ণা দিতে হবে। এটা অতি সাধারণ একটা ধারণা মাত্র। আমরা মূল্যবান এই ওষুধটিকে বর্তমান সময়ে আমি বলতে চাচ্ছি বর্তমান সভ্যতার পোশাকি জগতে কোনোভাবেই সাধারণ এই ধারণার মধ্যে আবদ্ধ রাখা যাবে না। আমরা আবদ্ধ রাখতে পারি না। বলছি কি পোশাকি দুনিয়ায়, পোশাকি জগতে এই পয়েন্ট গুলা খেয়াল করতে হবে। কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। রাসেল আকন নামে ৩০ বছরের এক যুবককে নিয়ে। রাসেল আকন আ রেকটাম ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এই যুবকের রেকটাম ক্যান্সারের চিকিৎসা নিয়ে ফেসবুকে আমি শর্ট একটা স্ট্যাটাস দিয়েছিলাম। বাবা-মায়ের একমাত্র ছেলে রাসেল। বাবা রাজমিস্ত্রির কাজ এবং ছোটখাটো ঠিকাদারি কাজ করলেও রাসেলের চলাফেরা, পোশাক-আশাকের থাক-থমকে কোনো খামতি ছিল না। ঘটনাচক্রে রাসেলের জীবনে নেমে আসে চরম ট্র্যাজেডি। প্রেম করে বিয়ে করেছিলেন রাসেল। স্ত্রীর মন রক্ষা করতে তিনি বেসরকারি ব্যাংকে একটা চাকরি করতেন উনি। স্ত্রীর মন রক্ষা করার জন্য চাকরিটা ছেড়ে বাসায় চলে আসেন। এরপরও পার পাননি। তার স্ত্রী তাকে ত্যাগ করে চলে যান। মানে শেষ পর্যন্ত স্ত্রীর মনটা রক্ষা করতে পারেননি। স্ত্রী চলে যাওয়ায় মানসিক ও আবেগীয় স্তরে মারাত্মক ধাক্কা লাগে রাসেলের। ভীষণ ক্ষুব্ধ হন, রাগান্বিত হন, ব্যথিত হন। কোনো সময় উনি কান্নাও করেছেন। নীরবে কাঁদতেন। এই যে রাসেল সম্পর্কে এই এতটুকু কথা বললাম, আপনারা অবশ্যই রাসেলের এই পরিস্থিতিতে নেট্রামিউরিটিকাম বা এই ধরনের কোনো একটা ওষুধের চিন্তা করবেন। আমি নিশ্চিত যে সবাই নেট্রামিউরিটিকাম বা এই লাইটের একটা ওষুধের চিন্তা করে ফেলেছি আমরা। যদি কেউ চিন্তা করে থাকেন আলোচনা পর্বে বা পরবর্তী পর্বে সেটা বলবেন, হ্যাঁ, চিন্তা করেছি। এবং এই চিন্তা করাটা ঠিক আছে। এই পর্যায়ে এসে আমিও ঐরকম চিন্তা করেছিলাম যে রাসেলকে নেট্রামিউর বা এই জাতীয় মানে ওই লেভেলের কোনো বা ওই স্ট্যান্ডার্ড কোনো ওষুধ দিতে হতে পারে। ভাবটা এমন যে নেট্রামিউটিকামের একটা তরতাজা স্টোরি পাওয়া গেল। আমি একটু নড়ে চড়ে বসছিলাম। যাক একটা নেট্রামিউরের একটা স্টোরি আমরা পাচ্ছি। এটা সাকসেস উম হওয়ার মতো একটা রিমেডি। এটা খুব সুগভীর হোক সে ক্যান্সার। অস্ত্রটা আমার কাছে আছে। আমি ফাইট দিতে পারব। কথা হচ্ছিল, এরপরও কথা হচ্ছিল রাসেলের সঙ্গে। রাসেলের একটা কথা গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই ধাপের পরে তার একটা কথা টোটাল স্টোরিটার থিমটা পাল্টে দেয়। তিনি বলেন, "দেখেন স্যার"
ও আমাকে চাকরি থেকে সরিয়ে এনেছে। আমাকে চাকরি করতে দিতে চায়নি। ওর দাবি ছিল আমি যেন বাড়িতেই থাকি। আমি ওর দাবি মতো চাকরিটা ছেড়ে বাড়িতে চলে এলাম। আমি যেই ত্যাগ স্বীকার করলাম, ও তো তার কোনো মূল্যায়নই করল না। ওর জন্য আমার কোনো কষ্ট নেই। ওর জন্য আমার কষ্ট নেই। আমার কষ্ট হচ্ছে এই ভেবে যে আমার স্যাক্রিফাইসটার মূল্যায়নটা তুই করলি না। ব্যাস। তাহলে কি যে একটা রিলেশন ভেঙে গেল, একটা ব্রেকআপ হলো বা ওকে ফেলে চলে গেল, ছাড়াছাড়ি হলো বা প্রত্যাখ্যান করে চলে গেল, এইটা নিয়ে তার ভাবনা নাই। ঘটনাটা কিন্তু ঘটেছে রিজেকশনের, প্রত্যাখ্যানের। কিন্তু যার সঙ্গে ঘটেছে সে এটা প্রত্যাখ্যান হিসেবে নেয়নি। তুই গেছো যা, ইটস নট ম্যাটার। বাট তুই আমি যে স্যাক্রিফাইস করেছি, যে আমি স্যাক্রিফাইস করতে পারি, আমি মানুষটা যে মহৎ, সেই জিনিসটার মূল্যায়ন তুই করলি না। আমি প্রশ্নের মোড় ঘোরাতে বাধ্য হয়েছিলাম। প্রশ্নের মোড় ঘুরিয়ে দিলাম। তিনি আমি আবিষ্কার করলাম প্রশ্ন করে রাসেল একজন ক্যালকেটিয়া সালফুরিকা। কিন্তু সমস্যা হলো তখনই আমি তার জন্য তার যে কনস্টিটিউশনাল ওষুধ এটা আমি দিতে পারিনি। কারণ ওর রোগটা ছিল বর্ধিত অবস্থায়। ১ম এ ইগনেশিয়া, পরে মেডোরিনাম, মাঝে ২-১ মাত্রা ট্যারেন্টুলা কিউবেনসিস দেওয়ার পরে মূলত তার কনস্টিটিউশন ডিসক্লোজ হয়। পুরো কনস্টিটিউশনটা ডিসক্লোজ হইতে বেশ কিছুটা সময় নিয়েছিল। এরপরের ঘটনা আপনারা অনেকেই পড়েছেন। আমার মানে এই যে হোমিও স্টাডি ফেসবুকে আমি দিয়েছি যে রাসেল সুস্থতার পথে। রাসেল এখন এর রোগের লাগাম টানতে একদম মানে একটা পর্যায়ে এসে ক্যালকেরিয়া সালফুরিকের ব্যবস্থা দিতে হয়েছিল। কেননা কনস্টিটিউশনালি রাসেল একজন ক্যালকেরিয়া সালফুরিকা। ওষুধটি রাসেলের ক্ষেত্রে অভাবনীয় কাজ দিয়েছে। তার মলদ্বার থেকে অবিরাম পুজ নির্গত হওয়া বন্ধ করে সেখানে যে পেশি ক্ষয় হয়ে গিয়েছিল, খুলে পড়ে গিয়েছিল সেটা ভরাট হয়ে আসছে। পুজ নির্গত হওয়া বন্ধ হয়ে গেছে। সেখানকার ক্ষত আরোগ্যে জাদুকরী সফলতা দেখিয়েছে এই ক্যালকেরিয়া সালফুরিকা। ক্যালকেরিয়া সালফুরিকা ওষুধটি বেশ কয়েকটি সমনাম রয়েছে। এর মধ্যে সালফেট অফ ক্যালসিয়াম, জিপসাম, প্লাস্টার অফ প্যারিস ইত্যাদি আমাদের কাছে পরিচিত। ক্যালকেরিয়া সালফুরিকাম সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে ওষুধটি মানবদেহে টিউমার, ফোড়া সৃষ্টি করে, যা কেবল তাড়াতাড়ি ভালো হয় না এমনই না, দীর্ঘদিন ধরে পুজ, রক্ত ইত্যাদি সৃষ্টি করে থাকে। যা প্রদাহ সৃষ্টি করে, হলুদ রঙের পুজ তৈরি করে এবং পুজ নিঃসরণ করে। আমার এক তরুণী রোগীর চিকিৎসা চলছে, যার জন্য ক্যালকেরিয়া সালফুরিকা ব্যবস্থা দিয়েছি। চিকিৎসা চলছে এখনো। তার ২ গন্ডদেশে বিধ্বংসী ধরনের ব্রণ, ওগুলো উন্মুক্ত। তবে দীর্ঘদিন ধরে হলদেটে পুজ বিস্তৃত হচ্ছে। মাঝে রক্ত মিশ্রিত হলদেটে পুজ নিঃসরণ হয়। এই যে তার জন্য ক্যালকেরিয়া উম সালফুরিকা নির্বাচন করতে আমাকে স্টাফাইলোকক্কাস একনির সঙ্গে এবং স্ট্রেপ্টোকক্কাসের সঙ্গে কম্পিটিশন করতে হয়েছে। প্রতিযোগিতা করতে হয়েছে। এই ৩ টে ওষুধের প্রতিযোগিতা করে জয়ী হয়েছে ক্যালকেরিয়া সালফুরিকা। তার জন্য নির্ধারিত হয়েছে এবং তিনি আরোগ্যের পথে আছেন। তাহলে কি স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস সম্পর্কে তারেক ইমাম স্যার ক্লাস করেছিলেন। ওই ধর্মটা ওই ২ টা কক্কাসের ধর্মই অল্প করে কিছু ক্যালকেরিয়া সালফুরিকার মধ্যে বিদ্যমান থাকে। আমি স্টাফাইলোকক্কাস একনি বা স্টাফাইলোকক্কাসের কোন প্যাটার্ন নিয়ে আলোচনা করার ধৃষ্টতা এখানে দেখাবো না। কেন এই দুটো কক্কাস নিয়ে আলোচনা সবচেয়ে রিচ আলোচনা তারেক ইমাম স্যার করেছেন। ওইটা আমরা সংগ্রহ করে আমরা সবাই পড়বো এবং তার ওই আলোচনাটা প্রত্যেক হোমিওপ্যাথিক ডাক্তারের সংরক্ষণে রাখার মতো একটা আলোচনা। শরীরের কোনো অংশে বারবার ফোড়া জন্মানো ক্যালকেরিয়া সালফুরিকার প্রধান বিষয় বলে প্রচলিত গ্রন্থগুলোতে বারবার বলা হয়েছে। কিন্তু এটাকে আমি ওষুধটির প্রধান ফিচার বলে আমি মনে করি না। এখানে আমার দ্বিমত। বরং একবার একটা ফোড়া জন্মালো, এটি উন্মুক্ত হয়ে গেল। এটি খুব ধীর গতিতে শুকাতে থাকলো।
এবং সেটা থেকে নিরবধি পুঁজ নিঃসৃত হতে থাকলো, হলুদ রঙের পুঁজ। আমি এটাকেই ওষুধের প্রধান ফিজিওপ্যাথোলজিক্যাল ইঙ্গিত বলে মনে করি। এটা আমার ওপিনিয়ন। যদি কেউ দ্বিমত থাকে তাহলে আমার সঙ্গে তর্কে আসতে পারবেন। ম্যালিগন্যান্ট গ্রোথের ক্ষেত্রে ক্যালকেরিয়া সালফুরিকা অভাবনীয় সফলতা দেখাতে পারে। বিশেষ করে কোনো ক্ষত ছড়িয়ে পড়ার পর যদি তাতে ম্যালিগন্যান্সি দেখা দেয় এবং প্রচুর পুঁজ উৎপাদিত হয়, প্রচুর পুঁজ নিঃসৃত হয়। আমরা আলোচনার শুরুতে রাসেল অ্যাকনের বিষয়ে যেমনটা বলেছিলাম, এই রাসেল অ্যাকনের ম্যালিগন্যান্সি যেটা কার্সিনোমা ফর্ম করার পরে প্রচুর পুঁজ, মানে ওর পায়খানায় গেলে প্রতিবার 250-300 গ্রামের মতো গাঢ় হলুদ রঙের পুঁজ আগে পড়তো, দুর্গন্ধযুক্ত পুঁজ পড়তো, অল্প একটু মল ত্যাগ করতো, আবার পুঁজ পড়তো। এই পুঁজ পড়াটা কন্টিনিউয়াসলি দীর্ঘদিন ধরে ওর চলছিল। অর্থাৎ তখন অন্য ওষুধের কোর্সটাও চলছিল। আমি বলছি ওয়েট, আরো দেখেন, আরো দেখেন। কিন্তু ফাইনালি যখন পরবর্তী ফলো আপে তার জন্য আমি ক্যালকেরিয়া সালফুরিকা ব্যবস্থা দিয়েছিলাম। কনস্টিটিউশনাল ক্যালকেরিয়া সালফুরিকা সহজে ডিল করা বা এটাকে মোকাবেলা করা বা এটাকে রিচ করা সম্ভব না বলে আমি মনে করি। মানসিক ও আবেগীয় বৈশিষ্ট্যের মধ্য দিয়ে আপনি সহজেই একজন ক্যালকেরিয়া সালফুরিকাকে শনাক্ত করতে পারবেন না। এটা অনেকটা কেলি গ্রুপের ওষুধের মতো, যে কেলি গ্রুপের ওষুধগুলা সবসময় রেপার্টারি বা রোগীর সঙ্গে কথা বলে সহজে ধরা যায় না। রোগী জানেন না যে তিনি কতটা অসুস্থ। তিনি তার মানসিক অবস্থাটি আপনার কাছে লুকিয়ে রাখার চেষ্টা করবেন। তিনি তার সকল মানসিক ও আবেগীয় বিষয়গুলো আড়াল করে রাখবেন। কিছুতেই আপনি তার কাছ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য আদায় করতে পারবেন না। একদম সো মাচ কনজারভেটিভ, ঠিক না, একদম ইন্ট্রোভার্ট। সে তার ইমোশনাল মেন্টাল স্টেট গুলো সম্পর্কে সে ডাক্তারের কাছে বা কারো কাছে কখনো ব্যাখ্যা দিতে প্রস্তুত না, ইচ্ছুক না, এবং উনি দিবেন না। আপনি বরং তার আত্মীয়দের কাছ থেকে, স্বজনদের কাছ থেকে তার মানসিক ও আবেগীয় গঠনশৈলী সম্পর্কে একটা ধারণা নিতে পারবেন। তারপর আপনাকে এগুতে হবে। আমরা জানি ক্যালকেরিয়া ব্যক্তিত্ব চায় একটা স্থিতি অবস্থা, স্ট্যাটাস কো, এবং সিকিউরিটি বা নিরাপত্তা। আর সালফারের রয়েছে অহংবোধ, অহংকার বোধ এবং স্বীকৃতি পাওয়ার, প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা। ক্যালকেরিয়া সালফুরিকা ওষুধটি ক্যালকেরিয়া ও সালফারের সংযোগে তৈরি। এ কারণে ক্যালকেরিয়া ও সালফারের বিশেষত্ব মিলে ক্যালকেরিয়া সালফুরিকার নতুন এক বিশেষত্ব গঠিত হয়। চমৎকার জিনিস। ক্যালকেরিয়া সালফুরিকার প্রধান অনুভূতি হচ্ছে তার জন্য যে স্থানটি নিরাপদ, তিনি সেখান থেকেই যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না। অর্থাৎ তার জন্য কমফোর্টেবল জোন যেখানে, সেখান থেকেই তিনি অবমূল্যায়িত হচ্ছেন, সেখানেই তিনি আরামটা পাচ্ছেন না। সেই জায়গাটাই তার জন্য কমফোর্টেবল না, এবং সেই জায়গায় তিনি মূল্যায়িত হচ্ছেন না। আবার ঘুরে যে রাসেল আকনের জন্য বউয়ের মন রক্ষা করার জন্য চাকরিটা পর্যন্ত ছেড়ে দিল, কিন্তু সেখানেই তার এই কাজের স্বীকৃতিটা টিকলো না, যথাযথ মূল্যায়িত হলো না। তাহলে কি হলো? মূল্যায়িত না হওয়ার, ইভেন কোনো সময় আমরা ক্যালকেরিয়া সালফুরিকা রোগীর মধ্যে দেখি তার নিজের বিছানাটাও তার জন্য আরামদায়ক হয় না। ডক্টর রাজন শঙ্করন ক্যালকেরিয়া সালফুরিকা ওষুধটিকে রিং ওয়ার্ম মায়াজমের মধ্যে রেখেছেন। তিনি এটিকে এই মায়াজমের প্রধান একটা ওষুধ হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং আমাদের একটু জেনে নেওয়া জরুরি রিং ওয়ার্ম মায়াজমের টুকিটাকি দুই একটা কথা, গুরুত্বপূর্ণ কথা। ডাক্তার শঙ্করনের মতে সোরা ও সাইকোসিসের মধ্যবর্তী একটা স্টেট বা একটা অবস্থা, সেটা হলো রিং ওয়ার্ম মায়াজম। উনি অনেক স্টাডি করে, অনেক সাধনা করে এই অবস্থানটাকে খুঁজে পেয়েছেন। এই মায়াজমে সোরার চরিত্রগত লক্ষণগুলো যেমন নিজের সফলতা সম্পর্কে উদ্বেগ নিয়ে নিরন্তর একটা লড়াই বা সংগ্রাম থাকে, একই সঙ্গে সাইকোসিসের লক্ষণ যেমন নিজের ভেতরে অপূর্ণতার অনুভূতি থেকে সৃষ্ট বদ্ধমূল ধারণা বিদ্যমান থাকে। দিস ইজ রিং ওয়ার্ম মায়াজম।
এক কথায় বলতে গেলে এই রিং-অন মায়াজমে একই সঙ্গে মেনে নেওয়া ও অবিরাম সংগ্রাম দুটো বিষয় একসঙ্গে কাজ করে। একটা হলো কি মেনে নেওয়া। মেনে নিচ্ছে কিন্তু তারপরও লড়াইটা থেকে যায়। একদিকে সে মেনে নেয়, আরেকদিকে লড়াই চালিয়ে যায়। এই দুটো বিষয় একই সঙ্গে কাজ করে। এখানে আরেকটু স্পষ্ট করে বলতে হয়, আমরা এর আগে স্ক্যাবিসের অদম্য চুলকানির কথা বলেছিলাম। স্ক্যাবিসের একটা স্কিন ডিজিজের একটা সেমিনারে। স্ক্যাবিসের ভয়ংকর এই চুলকানিও কিন্তু রিং-অন মায়াজমের বহিঃপ্রকাশ। আমরা এটাও বলেছিলাম স্ক্যাবিস সংক্রমণের সূচনা লগ্নের একটি ওষুধ স্টাফিসেগ্রিয়া। যে ওষুধটির প্রধান থিমের একটা দিক হলো নিজের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু মেনে নেওয়া। আমি মনে করি স্ট্যাটিস্টিকদের এই মেনে নেওয়া আর ম মনে না নেওয়ার বিষয়টি সাইকোসিস প্রধান এবং সাইকোসিস প্রধান রিগওয়ার্ম মায়াজমভুক্ত। যেহেতু দুটো মায়াজমের মধ্যবর্তী একটা অবস্থা হলো রিংওয়ার্ম মায়াজম, সাইকোসিস এবং সোরা। অতএব এই রিংওয়ার্ম মায়াজমের মধ্যেও আমি মনে করি কোনটা সাইকোসিস প্রধান হবে, কোনটা সোরা প্রধান হবে। এটা আমার ওপিনিয়ন। রাজন স্যার অবশ্য রাজন শঙ্কর স্যার এভাবে বলেননি। তো সাইকোসিস প্রধান রিং-ওয়ার্ম মায়াজমভুক্ত একটা ওষুধ হলো সাবসেগ্রিয়া। ওই যে তার মেনে নেওয়া এবং মনে না নেওয়া। অপরদিকে ভয়ংকরভাবে চুলকাতে থাকার মানে হলো যে এই যে চুলকাতে একটা ভয়ংকর চুলকানি, মানে এটা এক ধরনের লড়াই। এটা এক ধরনের সংগ্রাম। এই সংগ্রামে লিপ্ত হয়ে থাকে রোগী। দেখেন একদিকে সে মেনে নেয় মনে নেয় নাই, মেনে নিতে বাধ্য হলো। আরেকদিকে সে লড়াইটা চালাই গেল। সোরা প্রধান ওর সোরা প্রধান ও রিং-ওয়ার্ম মায়াজমের অন্যতম উপাদান। যেটা সোরা প্রধান, এই যে চুলকানিটা, এটা সোরা প্রধান এবং এটাও রিং-ওয়ার্ম মায়াজমের একটা মূল উপাদান। আমরা সোডিয়াম সালফারের মধ্যে এই সংগ্রামের বিষয়টি লক্ষ্য করি। রিং-ওয়ার্ম যখন কেবলমাত্র একটা রোগ, যেমন দাঁত, দদ্রু বলে, দাঁত বলে, কোনো এলাকায় দাউদ বলে। যখন মাত্র কেবলমাত্র একটা রোগের পর্যায়ে থাকে, তখন তার রোগীর পরবর্তী অবস্থার প্রতিনিধিত্ব করে। অর্থাৎ যখন দাঁত নামক রোগটা রোগীর থাকে, এটা পরবর্তী অবস্থা। এই পরবর্তী অবস্থা কি? অর্থাৎ কোনোভাবে যদি এই রোগটি অবদমনের শিকার হয়, তখন এটি মায়াজম হিসাবে রোগীর মধ্যে স্থায়ী হয়ে বসে যায়। আমাদের মনে রাখতে হবে রিং-ওয়ার্ম নামক রোগটির ক্ষেত্রেও ক্যালকেরিয়া সালফোরিকাম দারুণ সফলতা দেখাতে সক্ষম। এই যে রোগ, রিং-ওয়ার্ম রোগ, দাউদ, বিভিন্ন ধরনের দাউদের ক্ষেত্রেও এই ওষুধটা সক্ষমতা দেখাতে পারে। ক্যালকেরিয়া সালফোরিকার মানসিক ও আবেগীয় প্যাথোলজির প্রধান ফিচার্স নিজের গুরুত্ব সম্পর্কে অতিরঞ্জিত অনুভূতি। নিজের গুরুত্ব সম্পর্কে তার সেনসিটিভিটি খুব বেশি। আমি ওর জন্য চাকরিটা ছেড়ে দিলাম। আমার এই ত্যাগ পৃথিবীর কেউ করতে পারে না। হারামজাদি এই জিনিসটা মূল্যায়ন করতে শিখল না। রাসেলের কথা। তার মধ্যে এক ধরনের চিহ্নিত অহংকার বোধ কাজ করে। দিস ইজ অহংকার। এটা একটা অহংবোধ। তুই বেটা চাকরি ছাড়তেই যাও আবার এইটা নিয়ে তুই এত অহংকারী বা কেন দেখাও? এইটাই তো মায়াজম, এইটাই খেলা, মায়াজমের খেলা। এইটাই ওষুধের মূল জায়গার নেড়েচেড়ে দেখার মতো জায়গাটা। আমরা ক্যালকেরিয়া সালফুরিকার রোগীর মধ্যে অহংকার বোধের অথবা মিথ্যা অহংকার বোধের ক্ষতিকর দিকগুলোর প্রভাব দেখতে পাই। তিনি নিজেকে অনন্য গুণের অধিকারী বলে মনে করেন। তিনি প্রত্যাশা করেন সবাই তার প্রতি মনোযোগী হবে। সবাই অ্যাট্রাকশন তার প্রতি থাকবে। সবাই তার প্রশংসা করবে। সব মানুষ তার বুদ্ধিমত্তা, তার চাতুর্য, তার চারিত্রিক মাধুর্য, তার ত্যাগ ইত্যাদির প্রশংসা করবে। কিন্তু যখন তার এই প্রত্যাশা পূরণ হয় না, তার এক্সপেকটেশন যখন পূরণ হয় না, কেউই তার প্রতি মনোযোগী হয় না, তার প্রশংসা করেন না, তখন তিনি বেশ আহত হয়ে যান।
অর্থাৎ তার এক্সপেকটেশন কি, যে আমার এই গুণ আছে, আমার এই গুণ আছে, আমি এই দিক থেকে সবার থেকে আলাদা। এটার প্রতি যখন সবাই অ্যাট্রাক্টেড হয় না এবং তার প্রশংসা করে না, তখন তিনি তার ভেতরের সত্তাটা আহত হয়ে যায়। এই আহত অবস্থার থেকে কোনো ক্যালকিরিয়াস সালফোরিকা রোগী কাঁদেন। যেমন রাসেলকে দিচ্ছিল। অভিযোগ করেন। কেউ তার কোনো কাজের প্রশংসা করেন না। তিনি ক্ষোভটাকে ধরে রাখেন। এই ধারণাটি এই ওষুধের প্রধান বিবেচ্য বিষয়। তাহলে কি তার মধ্যে যে একটা অহংবোধ আছে, তিনি মনে করেন তিনি সকলের থেকে আলাদা, তার ত্যাগটা আলাদা, তার কাজটা আলাদা, তার মানে সবকিছু আলাদা। এটা সবাই প্রশংসা করবে, সবাই তার প্রতি মনোযোগী হবে এবং স্বীকৃতি দেবে। এক কথায় স্বীকৃতি। এই স্বীকৃতিটা যখন না পায় তখন তিনি আহত হন। ইমোশনালি আহত হন। উনি কান্না করেন। উনার ইমোশন আহত হয়ে উনাকে কাঁদতে বাধ্য করে। এই আশাহত অবস্থার থেকে কোনো ক্যালকেরিয়া সালফোরিক রোগী কাঁদেন আমি বলেছি। আচ্ছা, এই কান্নাটা তো কান্না লেভেলে থাকলে অ্যা ভালো। কিন্তু এটা আরো কত গভীরে যায় আমরা একটু সামনে আলোচনা করব। ধরুন আপনার একজন রোগী যার শরীর অভ্যন্তরে কোনো ক্ষততা আছে, যেটা সেরে উঠছে না। এই ক্ষত বন্ধ হচ্ছে না। ক্ষতের ভেতরে পুঁজ জমেছে এবং চুইয়ে পুঁজ পড়ছে অথবা গড়িয়ে পড়ছে বলে প্রতীয়মান হয়। আপনি জানলেন দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে এই ধরনের পুঁজ গড়ানো চলছে। আপনি নিজেও আশ্চর্য হন যে এত পুঁজ আসে কোত্থেকে? এসব তথ্য আপনাকে ওই রোগীর জন্য ক্যালকিরিয়াস সালফোরিকের ব্যবস্থা দিতে উদ্বুদ্ধ করবে এবং করতে পারে। এটা ঠিক আছে। কিন্তু শুধু এই কারণেই ওষুধটি দিয়ে আপনি সন্তুষ্ট হবেন? এই ধরনের রোগীতে এইসব লক্ষণের ভিত্তিতে ওষুধ দেওয়ার পর তিনি যদি সুস্থ হয়ে যান আর ওষুধটা যদি আমি নির্বাচন করি, আমি কিন্তু সন্তুষ্ট হব না। আমার স্যাটিসফ্যাকশন এর জায়গাটায় না পৌঁছানো পর্যন্ত রোগী সুস্থ হয়ে গেছে, ইটস নট ম্যাটার। কিন্তু আমি স্যাটিসফাইড না। কারণ রোগীর ভেতরে কি চলছে, কি একটা তাণ্ডব চলছে বা কি একটা কীর্তন চলছে বা কোন রাগ বাজছে, কোন সুর বাজছে, এই রোগীর ভেতরের খবরটা আমি নিতে পারি নাই। তার ভেতরে যে অনুরণনটা কিসের, কষ্টের অনুরণনটা কিসের, কি চলছে তা না জেনেই আমি ওষুধটা দিয়ে দিছি এবং রোগী ম্যাজিক্যালি ভালো হয়ে গেছে। এক্ষেত্রে আমার কোনো দাম নাই, আমার চিন্তার কোনো দাম নাই। আর সব ডাক্তার স্যাটিসফাইড হলো, আমি স্যাটিসফাইড হব না, আমি স্বস্তি পাবো না। এতে আমার গর্ব করার মতো কিছু থাকবে না। সো কি করার আছে? আমরা যদি একটু অন্যভাবে অর্থাৎ মেটাফরিক্যালি চিন্তা করি, তাহলে ঠিক মিলিয়ে নিতে পারি। মেলাতে পারি আগে যে আমরা বলছিলাম সেই কথাগুলোর সঙ্গে। একই ধারণা রোগীর আত্মার ক্ষেত্রে, তার আবেগের ও মনের ক্ষেত্রে। তার যে আবেগ বা মন আহত হয়েছে মিথ্যা অহংকারের দম্ভে বা প্রকৃতই কোনো অহংকারের দম্ভে। এই দম্ভ তার অদৃশ্য সত্তায় যে ক্ষতের সৃষ্টি করে তা থেকে রক্ত নয়, ক্রমাগত পুঁজ উৎপাদনের প্রবৃত্তি সৃষ্টি করে। এই রোগীর অভ্যন্তরে এমন কিছু অদৃশ্য বিষয় আছে যা পচে গলে গেছে। সে তার আবেগের জায়গাটাকে পচাই দিছে। মানসিক জায়গাটাকে পচাই দিছে। এক ধরনের পচনশীল প্রক্রিয়া প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে। দিস ইস দ্য মেটাফরিক কন্ডিশন অফ ক্যালকুলাস সালফোরিকা। এটা হলো এটার অদৃশ্য বিষয়। এটা মেন্টাল অ্যান্ড ইমোশনাল বিষয়। যেটা ধরা ছোঁয়া যাবে না। এটা আধ্যাত্মিকতার মতো আধ্যাত্মিকভাবে আপনাকে চিন্তা করতে হবে। এতে করে আহত হয়েছে তার অহংকার। কি আহত হয়েছে? তার অহংকার। তার প্রকৃত অহংকার বা মিথ্যা অহংকার আহত হয়েছে। কিন্তু ফুঁপিয়ে কাঁদে তার আত্মা। তার অন্তর কাঁদে, তার হৃদয় কাঁদে। কিন্তু এই কান্না সুস্থ উপায় নয়। হাস্যকর উপায় নয়, সুস্থ উপায় না। রোগী তার জীবনকে ঘৃণা করতে শুরু করে নাই, দেখেন এই। এখান থেকে আবার ঘৃণা চলে আসছে। রোগী তার জীবনকে ঘৃণা করতে শুরু করেন। অন্যের সঙ্গে তিনি বিদ্বেষপূর্ণ আচরণ শুরু করে দেন। মানুষ তার সঙ্গে সহমত না হয়
ঘৃণা তাকে গ্রাস করে, তিনি কথা বলতে চান না, তিনি ঝগড়াটে হয়ে ওঠেন, তার সঙ্গে যারা সহমত না হন তাদের ঘৃণা করেন। এই যে ঘৃণা জিনিসটাও তার মধ্যে জন্মে যায়। ঘৃণা করে, নিজেকে ঘৃণা করে কখন? তার মধ্যে একটা সুস্থ বিবেক আছে। তো একটা বিবেক যখন পচে যায়, এই পচা জিনিসটাকে তো ঘৃণা করবেই। এইগুলা ভাবার বিষয়। যারা তরুণ আছেন তারা অতটা ভাবতে পারবেন না বা ভাববেনও না। যারা একটু গভীরভাবে চিন্তা করেন তাদের চিন্তার খোরাক যোগাবে। এসব রোগী একবার বিরক্তি ও রাগ প্রকাশ করতে শুরু করলে তিনি দ্রুতই দুর্বল ও সম্পূর্ণরূপে ক্লান্ত হয়ে পড়েন। এরা সহজেই তাদের রাগ জাগিয়ে তোলেন। চরম বিরক্তি দেখা দেয়। সন্ধ্যায় এবং সঙ্গমের পরে বিরক্তি দেখা দেয়। বিরক্তি, বিরক্তি ক্যালকেরিয়া সালপোডিকামের মানসিক ও আবেগীয় প্যাথোলজির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফিচার। আমরা প্রথম ফিচারটা বলছি কি? নিজের গুরুত্ব সম্পর্কে অতিরঞ্জিত অনুভূতি। দ্বিতীয় ফিচারটা হলো মানসিক ও আবেগীয় প্যাথোলজির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বিরক্তি। সেই বিরক্তিটা কেমন? আমরা সরিডামের ৩ টা ফিচার বলেছিলাম। সরিডামের ক্লাসে বা প্রায়ই আমি বলি। ইচিং, এক্সটার্নাল, ইন্টারনাল, ডিকম্পোজিশন, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল, অ্যান্ড পভার্টি, এক্সটার্নাল আর ইন্টারনাল। একইভাবে ক্যালকেরিয়া সালফোনিকাও ৩ টি প্রধান ফিচার। এর মধ্যে আমরা ওষুধটির ২ টি ফিচার নিয়ে আলোচনা করেছি। বিরক্তি, আরেকটা হলো ও নিজের সম্পর্কে, নিজের গুরুত্ব সম্পর্কে অতিরঞ্জিত অনুভূতি। ক্যালকেরিয়া সালফোনিকামের ৩য় গুরুত্বপূর্ণ মানসিক ও আবেগীয় ফিচার হলো ঈর্ষা বা জেলাসি। এই ৩ টা জিনিসের সমন্বয় হতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গিভ সামওয়ান ক্যালকেরিয়া সালফোনিকা। এই ৩ টা জিনিসের একটা কম্বিনেশন থাকতে হবে। ঈর্ষা এই ওষুধটির একটা শক্তিশালী দিক এবং এটি কিরকম? ল্যাকেসিস ও গ্যালিক অ্যাসিডের সঙ্গে এর ঈর্ষা বিষয়ে প্রতিযোগিতা করে। ল্যাকেসিসের ঈর্ষাটা কিরকম? ল্যাকেসিসের ঈর্ষাটা তৈরি হয় কম্পিটিটিভ মেন্টালিটি থেকে, প্রতিযোগিতামূলক একটা মানসিকতা থেকে। যে আমি ওর চেয়ে ভালো হব, ও যেটা করছে এর চেয়ে ভালো করতে হবে। প্রয়োজনে ওর বিরুদ্ধে যা করা দরকার, যা বলা দরকার সবটা করবে। ওর চেয়ে সুন্দরী হতে হবে, ওর চেয়ে রূপবতী হতে হবে, ওর চেয়ে গুণবতী হতে হবে। যখন দেখবে পারবে না তখন তাকে অবদমন করার চেষ্টা করবে। অর্থাৎ একজনের কাঁধে পা দিয়া উপরে দাঁড়িয়ে নিজেকে বড় প্রমাণ করা। একজনকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করা। এটা কম্পিটিটিভ মেন্টালিটি থাকে। বাট এটার মধ্যে কম্পিটিটিভ বা ওই ধরনের মেন্টালিটি না। আমরা একটু সামনে আগাই। সময় সুযোগ হলে আমরা গ্যালিক অ্যাসিডটা আ গ্যালিক অ্যাসিড নামের এই ছোট্ট ওষুধটা নিয়ে একটা ক্লাস করব। এটা একটা গুরুত্বপূর্ণ ওষুধ। ক্যালকেরিয়া সালফোনিকাকে আমি বলি ঈর্ষাকাতর শিশুদের ওষুধ। যে ছোট বাচ্চারা খুব জেলাসিয়াস এদের জন্য চমৎকার কাজ করে এই ক্যালকেরিয়া সালফোনিকা। যেসব শিশুদের নিয়ে তাদের অভিভাবকরা চিন্তিত, তাদের ঈর্ষাকাতরতার বিষয়। এ নিয়ে শিশুর মা-বাবা চিকিৎসকের কাছে জোরালো অভিযোগ তোলেন। এই ওষুধটি ঐসব মা-বাবাকে স্বস্তি দিবে। উপযুক্ততা থাকলে ঈশ্বর করাল গ্রাস থেকে ঐসব শিশুকে স্বাভাবিক অবস্থায় পৌঁছে দেবে। এটা এমনই চমৎকার একটা ওষুধ। ব্যক্তিগতভাবে আমি এমন অনেক, অনেক শিশুর ক্ষেত্রে এই ওষুধটি সফল প্রয়োগ করেছি। আপনি যদি কোন বাচ্চার মধ্যে জেলাসি দেখেন ও বাবা-মা বলে স্পষ্ট, ওর জেলাসিটা খুব বেশি। তাহলে আগেই প্রথম সারিতে ১ম ওষুধটা চিন্তা করবেন আপনি ক্যালকেরিয়া সালফোনিকাম। ল্যাকেসিস কেন চিন্তা করবেন না? ল্যাকেসিস তুলনামূলক অ্যাডাল্টদের ওষুধ। ল্যাকেসিসের এভরিথিং এর সঙ্গে একটা জৈবিক প্রবৃত্তি থাকে, সেক্সুয়ালিটি থাকে। শিশুদের মধ্যে ওই বিষয়টা ডেভেলপ করে না। তারপরেও ল্যাকেসিসের শিশু আছে। নাই যে বিষয়টা এরকম না। তো শিশুদের ক্ষেত্রে জেলাসির ১ম এবং প্রধান ওষুধ হলো ক্যালকেরিয়া সালফোনিকাম। ব্যক্তিগতভাবে আমি অনেক শিশুর চিকিৎসা এই মানে জেলাসিয়াস অনেক শিশুর চিকিৎসা আমি করেছি এবং সফল প্রয়োগ করেছি। এই ধরনের ক্ষেত্রে আমার অভিজ্ঞতা বেশ সুখময়।
ক্যালকিরিয়া সালফার এখন তার ওই জেলাসি কমানোর জন্য যে ওষুধটা দিবেন সেটা না, তার যে কোনো রোগ হোক, এটা একটা আইকন, এটা ধরে আপনি শিশুটার ভেতরে যেতে পারবেন এবং অন্যান্য লক্ষণগুলো মিলেলে দেখবেন যে সে ক্যালকিরিয়া সালফুরিকাম কনস্টিটিউশনালি বিলং করতেছে। ক্যালকিরিয়া সালফুরিকার রোগী অসন্তুষ্ট, বিরক্ত, অতৃপ্ত বোধ করেন। মেজাজের দিক থেকে তিনি নিরাসক্ত এবং অনড়, কিছুটা কেলির মতো স্টিক মাইন্ডেড। তিনি আশা করেন তিনি যা বলবেন অন্যরা তাই করবেন। এর ব্যত্যয় ঘটলে তিনি অপমানিত বোধ করেন। এ নিয়ে তিনি বিলাপ করতে পারেন। তিনি প্রশ্নের উত্তর দিতে চান না। কোনো কোনো অবস্থায় তার মানুষের প্রতি ঘৃণা জন্মায়। শুধুমাত্র ওই কারণে, অর্থাৎ তিনি যা বলছেন সেটা করছে না, এ কারণে ওই মানুষটাকে উনি ঘৃণা করতে শুরু করবেন। ক্যালকিরিয়া সালফুরিকা ওষুধটির একটা উপাদান হলো সালফার। সুতরাং সালফারের বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমরা এই ওষুধটির মধ্যে পাই। এর মধ্যে অন্যতম হলো অলসতা। ক্যালকিরিয়া ক্যালকিরিয়া সালফুরিকার মন ভীষণ অলস হয়। সন্ধ্যায় ও সকালে ঘুম থেকে উঠলে তার মন বিভ্রান্ত হয়। মানসিক পরিশ্রমের কারণে মন বিভ্রান্ত হয়। তবে খোলা বাতাসে আবার স্বাভাবিক অবস্থায় চলে যায়। ক্যালকিরিয়া সালফুরিকার রোগী মানসিক পরিশ্রমের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করেন। দেখেন এখানেও বিদ্বেষটা আছে তার মধ্যে। তিনি তার চারপাশে যা কিছু আছে সবকিছু সম্পর্কে উদাসীন থাকেন। জাস্ট লাইক সালফারের যে গুণাবলীগুলা, মানে বৈশিষ্ট্যগুলো, এটা কিছু কিছু এখানে আসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ক্যালকিরিয়া সালফুরিকা বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ ওষুধ। নাও দিস টাইম। এর আগে আমাদের বিভিন্ন আলোচনায় করোনা ভাইরাস সংক্রমণের পরবর্তী বা করোনা ভাইরাসের টিকা নেওয়ার পরবর্তী সময় বিভিন্ন ধরনের চর্মপীড়ার বিষয়ে আলোচনায় এসছে। এর মধ্যে অন্যতম হলো রিংওয়ার্ম, স্ক্যাবিস এবং বিভিন্ন ধরনের একজিমা। এই তিনটি ক্ষেত্রেই ক্যালকিরিয়া সালফুরিকার যথেষ্ট কার্যকারিতা আছে। এই সময় দাঁড়িয়ে আপনি বেশ কিছু রিংওয়ার্ম আক্রান্ত রোগী পাবেন যারা মারাত্মকভাবে আক্রান্ত। অ্যালোপ্যাথিক ওষুধ তাদের রোগের তীব্রতা যেন আরো বাড়িয়ে দেয়। আপনি হয়তো এমন একজন রোগীর জন্য টিউবারকুলিনামের কোনো একটা প্রিপারেশন বা একটা প্রস্তুতি আপনি দিলেন। টিউবারকুলিনাম তার রোগের তীব্রতা বহুলাংশে কমিয়ে দিবে। রোগী নিজে হয়তো বলবেন তিনি কিছুটা সুবিধা পাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো তার দাঁত রোগটি বা তার এই চুলকানিটি, তার একজিমাটি উন্মুক্ত রয়ে গেছে। সেখান থেকে অবিরাম রস ঝরছে, অথবা আক্রান্ত স্থানগুলোতে কাঠিন্য দেখা দিয়েছে, ভেতরে পুঁজ জমেছে, যার ভেতরে ক্ষততা রয়েছে। এভাবে দীর্ঘদিন কাটছে। আপনি এই রোগীদের জন্য ক্যালকিরিয়া সালফুরিকা চিন্তা করুন। ক্যালকিরিয়া সালফুরিকা তাকে নির্মূল আরোগ্য, একদম নির্মল আরোগ্য দিতে পারে যদি তার জন্য এটা প্রযোজ্য হয়। রোগীটাকে একটু যাচাই করে দেখতে হবে তার ওই ৩ টা থিম তার মধ্যে আছে কিনা। গতকাল, জাস্ট গতকাল আমার একজন রোগী ১ম ফলো আপ করেছি। আগে ওষুধ দিয়েছি, ফলো আপটা হয়েছে, ফার্স্ট ফলো আপ গেছে গতকাল। শিলা নামে ৩০ বছর বয়সী ওই তরুণীর মুখমণ্ডলে ভয়ংকর ধরনের ব্রণ দেখা দিয়েছিল, যা থেকে হলদে গাঢ় পুঁজ নিঃসৃত হচ্ছিল। তার অভিযোগ ছিল কোনো ব্রণই পুরোপুরি সেরে ওঠে না, বরং একটু ভালোর দিকে গিয়ে আবার তাজা হয়ে ওঠে। তার মুখের ব্রণগুলোতে এত বেশি ব্যথা যে তিনি মুখ টেনে কথাও বলতে পারছিলেন না। কথা বলতে তার কষ্ট হয়। এত ব্যথি, মানে খুব বেশি ব্যথা। মানসিক দিক থেকে তিনি ক্যালকিরিয়া সালফুরিকার স্তরে ছিলেন। মানুষের প্রতি তার ঘৃণা আছে। ৩০ বছর বয়স, তিনি বিয়ে করেননি। ঘৃণারও কারণ আছে। সেই কারণটাও ক্যালকিরিয়া সালফুরিকার। আমি বিস্তারিত গেলাম না। আমি তার জন্য এই ক্যালকিরিয়া সালফুরিকা M4 M5 ব্যবস্থা দিয়েছিলাম। ৩ সপ্তাহের মধ্যে তার ব্রণগুলো সেরে উঠেছে। মানে 20 ডেজ। এমনকি পুরানো ব্রণের যে ক্ষতের দাগগুলো ছিল তাও বিলুপ্ত হতে শুরু করেছে। চমৎকার রেজাল্ট দিয়েছে। আপনার কাছে কোনো নারী রোগী তার নিজের কথা বর্ণনা করতে গিয়ে যদি পারিবারিক প্রসঙ্গ তোলেন, নারী কি পুরুষ, যে কোনো রোগী, এবং বলেন, জানেন আমি পরিবারের সবার জন্য কাজ করে যাই। আমি অত্যন্ত নিখুঁতভাবে সব কাজ করে দেই।
সবার মঙ্গলের চেষ্টা করি, কিন্তু আমার এইসব কাজের বিন্দুমাত্র দাম নেই, কোনো দাম নেই। কেউ আমাকে আমার কাজের মূল্যায়ন করে না। আমাকে এবং আমার কাজের মূল্যায়নটা কেউ করে না। এরকম প্রায়শই আমরা নারীদের মুখ থেকে শুনি। সংসারের জন্য এত করলাম, ছেলে বলেন, স্বামী বলেন, মেয়ে বলেন, কেউ মূল্যায়ন করে না। আমি বান্দির মতো কাজ করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। আমার কাজের প্রশংসা তো করেই না, বরং উল্টো আমার মতের বিরুদ্ধে কাজ করে। আপনি আপনার এই রোগীর জন্য ক্যালকেটে সালফোরিকা বিবেচনায় নিতে পারেন। হ্যাঁ, ওষুধ এটা হবে কিনা সেটা পরের কথা। কিন্তু আপনি চিন্তা করতে পারেন। এরকম অনেকেই বলে। তারিক স্যার যদি বলে যে, "এত কিছু করলাম এই হোমিওপ্যাথির জন্য, হোমিওপ্যাথিক ডাক্তাররা আমার মূল্যায়ন করল না।" আমি ১ম এই চিন্তা করব যে, "স্যার তো ক্যালকুটাস সালফ হয়ে গেল না?" অর্থাৎ মূল্যায়িত না হওয়ার কারণে অন্তরে ব্যথা। সেই ব্যথা এত ব্যথা যে সে নীরবে কাঁদেন। না কাঁদলেও কান্নার মতো অনুভূতি সৃষ্টি করে এবং তার থেকে তার রোগটা কন্টিনিউ করতে থাকে। অন্তরে তুষের আগুন জ্বলে ধিকে, ধিকে। তুষের আগুন এটা অনেকেই চেনেন না। গ্রাম বাংলার যারা আছেন তারা চিনেন। আমরা ছোটবেলায় দেখেছি। শীতকালের দিনে এরকম মাটির পাত্রে ধানের তুষ দিয়ে আগুন জ্বালায় রাখতো। আগুন রুম গরম করার জন্য, ঘর গরম করার জন্য। আগুন পোহাতো। ওটা ধিকে, ধিকে জ্বলত। ঠিক এরকম তার মধ্যে যে একটা অহংকার, অহংবোধ, সত্য বা মিথ্যা অহংবোধ, এই অহংবোধের স্বীকৃতি যখন সে না পায়, তখন তার মধ্যে ওই ৩ টা গুণ মানে ৩ টা বিষয়বস্তু ডেভেলপ করে। সাদাত হোসেন ১৫ বছরের এক কিশোরের নাম। ১ম এ রিং অন বা দাঁতে আক্রান্ত হয়েছিল। তখন তার বয়স ৬ বছর। অ্যালোপ্যাথিক বিভিন্ন ক্যাপসুল ও মলম ব্যবহার করে তার দাঁত রোগটি অবদমিত হয়। ১০ বছর বয়সে তাকে একটি হাফিজি মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থী হিসেবে ভর্তি করিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পরেই সে স্ক্যাবিসের সংক্রমণের শিকার হয়। একে এবারেও তাকে কয়েকজন অ্যালোপ্যাথিক চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ব্যবস্থা করানো হয়। কয়েক ধরনের ট্যাবলেট, লোশন ব্যবহার করতে দেওয়া হয় শাহাদাতকে। ওই ওষুধ চলাকালীই তার প্রস্রাবে জ্বালা-পোড়া দেখা দেয়। একদিনের মধ্যে প্রস্রাব কমে যায় তার। তার হাত, পা, মুখমণ্ডল সারা শরীরে পানি জমে শরীর ফুলে ওঠে। আবার প্যাথলজিক্যাল পরীক্ষা করানো হয় তার। এবার প্যাথলজি পরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয় শাহাদাত অ্যালবুমিনেরিয়া ও গ্লোমেরুলোনেফ্রাইটিস আক্রান্ত। নেফ্রাইটিস এক ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস। এটা হলো আ নেফ্রাইটিসের একটা ধরন। যাই হোক, এটার কজেশন লিখছি কি? ডাক্তার বলছে যে ইনফেক্টেড স্ক্যাবিস। স্ক্যাবিস থেকে তার কিডনি আক্রান্ত হয়ে গেছে। এক ধরনের জটিল কিডনি রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। শাহাদাতের এক আত্মীয়র পরামর্শে ওর হোমিওপ্যাথিক চিকিৎসা করানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয় এবং অবশেষে আমার কাছে নিয়ে আসে শাহাদাতের বাবা। আমি পর্যবেক্ষণ করে শাহাদাতের জন্য ক্যালকেরিয়া সালফুরিকা নির্বাচন করি। তাকে ক্যালকেরিয়া সালফুরিকা M4 এবং M5 দেওয়া হয়েছিল। ২০ দিন পর ফলো আপ করার নির্দেশ দেওয়া হয়। শাহাদাত ১ম ফলো আপে করে ২৪ দিনের মাথায়। তার প্রস্রাবের পরিমাণ বেড়ে গেছে, শরীরে জমে যাওয়া পানি নাই। প্রস্রাবের রেগুলার এক্সামিনেশন করে অ্যালবুমিনের উপস্থিতি পাওয়া যায়নি। তবে শরীরের বিভিন্ন স্থানে রিং-ওয়ার্ম দেখা বা দাঁত রোগ এটা দেখা দিয়েছে। যা তার ৬ বছর বয়সে ছিল। এরপর ৫ মাসের মতো শাহাদাতের চিকিৎসাধীন ছিল আমার কাছে। ওর ওর সিরাম ক্রিটিনাইন বেড়ে হয়ে গেছিল 5.3। এখন শাহাদাত সুস্থ আছে। তার চিকিৎসায় ক্যালকেরিয়া সালফোনিকাম ছাড়া টিউবারকুলিন নামে একটা ডোজ দিতে হয়েছিল। শেষে একদম। সিরাম ক্রিটিনাইনটা ওর কত মানে 0.76 এ তার চিকিৎসা সমাপ্ত করা হয়। চূড়ান্তভাবে একটা বিষয় মনে রাখবেন, ক্যালকেরিয়া সালফোনিকার উপযুক্ত ক্ষেত্র ঠিক তখনই আসে, যখন একজন ব্যক্তির মধ্যে বিদ্বেষপরায়ণতা, বিরক্তি এবং ঈর্ষা এই ৩ টা জিনিস বিদ্যমান থাকে। বিদ্বেষ পরায়ণতা, বিরক্তি এবং ঈর্ষা।
তবে এর প্রতিটি বিষয়ই অন্যান্য ওষুধের সঙ্গে বৈশিষ্ট্য অনুযায়ী তুলনা করে নিতে হবে আমাদের। এগুলো অন্যান্য ওষুধেও আছে, কিন্তু এই তিনটার সম্মিলন এখানে থাকতে হবে। আমরা বিদ্বেষ পরায়ণতা একাধিক হোমিওপ্যাথিক ওষুধে পাই, কিন্তু ক্যালকেরিয়া সালফুরিক বিদ্বেষটা আসে তার অহংবোধের স্বীকৃতির অভাব থেকে, যে আমি কি হনুরে বা আমি কি করলাম, এটা স্বীকৃতি যখন না পায়, যারা না দেয়, খুব কাছের মানুষ যাদের কাছ থেকে সে প্রশংসাটা পাবে বা স্বীকৃতিটা পাবে, তাদেরকে ঘৃণা করতে শুরু করে, তাদের প্রতি বিদ্বেষটা শুরু হয়। যে মানুষগুলো তার বিশেষত্ব, তার কর্মকাণ্ড এবং গুণাবলীর প্রশংসা করে না, করা উচিত বলে তিনি মনে করেন কিন্তু করে না, তারাই তার বিদ্বেষের শিকার হন। এ কারণে তিনি বিরক্ত হন এবং ভেতরে ভেতরে ঈর্ষারও জন্ম নেয়। আবারও আমাকে বলতে হচ্ছে, এই তিনটি বিষয়ের প্রতিটি একজন ক্যালকেরিয়া সালফুরিকাকে আহত করে। এই বিদ্বেষ, বিরক্তি এবং ঈর্ষা তিনটাই তাকে ক্ষতবিক্ষত করতে থাকে। তার মানসিক ও আবেগীয় স্তর বিকৃত করে তোলে। মেটাফরিক্যালি বললে তার হৃদয় কাঁদে, অন্তর কাঁদে, আত্মা কাঁদে, কল্পিত অহংকারের স্বীকৃতি না পেয়ে। আর এতে করে পচন ধরে তার স্থূল স্থূল সত্তায়, অর্থাৎ দেহে বা শরীরে। এই পচন থেকে চুইয়ে চুইয়ে গড়িয়ে 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 নির্গত হতে থাকে পুঁজ, হলদে রঙের পুঁজ, হলদেটে পুঁজ। থেকে থেকে একের পর এক জেগে ওঠে শুকিয়ে যাওয়া ক্ষতগুলো। একটা ক্ষত অর্ধেকটা শুকিয়ে গেছে, আবার সেখান থেকে জেগে ওঠে, আবার সে সাবেক অবস্থায় চলে যায়। দিস ইজ ক্যালকেরিয়া সালফুরিকা। আমি আর একটা রোগীর কথা বলবো, আয়েশা আক্তার, ৪৮ বছর বয়স। এটাও সেদিন এসছে, ২ দিন আগে আমার চেম্বারে আসছিল আবার। করোনা ভাইরাসের দ্বিতীয় টিকা দেওয়ার পরেই তার সারা শরীরে রিংওয়ার্ম দেখা দেয়, মানে দাউদ রোগ দেখা দেয়। দ্বিতীয় ডোজটা দেওয়ার পরে করোনার টিকা। তার অভিযোগ ছিল এটা যে করোনা টিকা না করলে আমার এটা হইতো না। কয়েকদিনের মধ্যে ওগুলো পুঁজ ও কলতানি যুক্ত হয়ে পড়ে। তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির ডগায় একটা পচনশীল ক্ষত দেখা দেয়। পচনশীল ক্ষত, ক্ষতটা পচা পুঁজ পড়তেছিল। বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা করিয়েছেন বেশ কিছুদিন। রিংওয়ার্ম কিছুটা নিয়ন্ত্রণে আসলেও পায়ের আঙ্গুলের ক্ষত বেড়েই চলছিল। এই অবস্থায় তিনি আমার কাছে চিকিৎসা করতে আসেন। আয়েশার প্যাথোলজিক্যাল পরীক্ষার প্রতিবেদনে দেখা গেল ২ দিন আগে তার র‍্যান্ডম ব্লাড সুগার ছিল 13.8, মানে 13.8 র‍্যান্ডম ব্লাড সুগার। আয়েশার পায়ের ক্ষতটির মধ্যে তখনও কিছুটা পুঁজ জমেছিল। তিনি জানান, ক্ষতে তেমন একটা ব্যথা নেই। মাঝে মধ্যে কিছুটা শুকিয়ে আসে, আবার বেড়ে যায়। শুকিয়ে আসলে তখন সামান্য চুলকায়। আয়েশা আক্তারের জন্য ব্যবস্থা দেওয়া হয়েছিল টিউবারকুলিনাম 1 ml, ১ ঘন্টার ব্যবধানে ২ টি মাত্রা। মানে এখন একটা ডোজ খাবে, ১ ঘন্টা পরে আবার আরেকটা ডোজ খাবে। ৩ সপ্তাহ পর ফলো আপ করতে বলা হয়েছিল তাকে। মানে ১৮তম দিনে আয়েশা আমার সঙ্গে দেখা করেন। তার দাঁতগুলো চরম মাত্রায় বেড়েছিল তখন। কিন্তু উনি বলছেন ৪-৫ দিনের মধ্যেই, ৪-৫ দিন পর থেকেই আবার কমতে থাকে। আমি তার জন্য ফাইটাম ব্যবস্থা দিয়ে আবার ৩ সপ্তাহ পরে দেখা করতে বললাম। এবার তিনি জানান তার দাঁতগুলো নাই বললেই চলে। তবে পায়ের ক্ষত থেকে অনেক বেশি পুঁজ ঝরছে। মানে দাঁত কমে আসছে টিউবারকুলিনামে, কিন্তু পায়ের ক্ষতটা থেকে পুঁজ ঝরছিল অনেক। তাকে এবার দেওয়া হলো ক্যালকেরিয়া সালফুরিকা M4, M5, M6 রোজ একবার ১০ দিন করে, প্রত্যেকটা পাওয়ার একবার করে খাবে ১০ দিন। ১০ দিন করে মোট ৩ টা পাওয়ার ৩০ দিন খাবে। ৩০ দিন পর আয়েশা যখন ঠিক ৩০ দিন পরে উনি আসছেন। যখন আমার সঙ্গে দেখা করেন তখন তার পায়ের আঙ্গুলের ক্ষত পুরোপুরি সেরে গেছে। দাঁত রোগের চিহ্ন, ওই যে রিংওয়ার্ম এর চিহ্ন পর্যন্ত তার শরীরে নাই। তার চেহারায় গ্ল্যামারটা রিপ্লেস হইছে, লাবণ্য ফিরে এসেছে। আমি তার রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দিলাম। পাশের একটা ক্লিনিক থেকে উনি রক্ত পরীক্ষা করে প্রতিবেদন নিয়ে আসছেন। র‍্যান্ডম ব্লাড সুগার পাওয়া গেল ৫.১, 5.1, যেটা ছিল 13.8। তাকে আর কোনো ওষুধ দিতে হয়নি। তিনি এখনো সুস্থ আছেন। ২ বছর ধরে ভালো আছেন উনি। উনার ডায়াবেটিসও নাই, আর হলো
ওই ঝামেলাগুলো নাই। গত পরশু দিনের আগের দিন আর একটা পেশেন্ট নিয়ে আসছিলেন আমার কাছে। আমরা দেখলাম যে আয়শার উচ্চ মাত্রার ব্লাড সুগার সেরে গেছে। এখন প্রশ্ন হলো এটা কি টিউবারকুলিনামের সারলো নাকি ক্যালকেরিয়া সালফুরিকায়? একটা দ্বিধা থাকে। কোন ওষুধটায় কাজ করছে না ২ টাই মিললে কাজ করছে। এখানে আমার উত্তর হলো ক্যালকেরিয়া সালফুরিকায়। মনে রাখতে হবে ডায়াবেটিসের বর্ধিত অবস্থায় শরীরের কোন স্থান যদি বা পুরো শরীরের ত্বক বা যেকোনো জায়গায় যদি কোনো দীর্ঘস্থায়ী ক্ষতের সৃষ্টি হয়, সহজে সেরে উঠতে চায় না, তা থেকে পুঁজ নিঃসৃত হয়, তাহলে তার সারিয়ে তোলার সক্ষমতা রাখে ক্যালকেরিয়া সালফোরিকা। যদি এটা কনস্টিটিউশনাল পেশেন্ট হয়। পাশাপাশি ডায়াবেটিসের প্রকোপও নিয়ন্ত্রণে আনতে পারে, নিয়ে আসে যদি রোগীটি কনস্টিটিউশনাল ক্যালকেরিয়া সালফোরিকা হয়। ধন্যবাদ সবাইকে। আজকে একটু আগেই শেষ করলাম। আমার বাসা ভাঙাচোরা তো, বাসার কাজ চলতেছে। তো এখন যেখানে শেল্টার এখানে বসে এটাও আমাদেরই বাসা নিজদের। কিন্তু এখানে মানে মনোসংযোগটা হচ্ছে না। বুঝলেন না? যার রাস্তা নাই তার মনোসংযোগ ভালো হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। প্রশ্ন থাকলে নেব, উত্তর দেব। আপনারা সংযোজন করবেন। শুভরাত্রি। অনেক ধন্যবাদ স্যারকে। চমৎকার একটি ক্লাস আমরা উপভোগ করলাম। আমরা এখনই প্রশ্ন নিব। যারা আজকে প্রশ্ন করতে চান আপনারা হাত তুলবেন। আমি আবারও বলছি, আজকে আমরা প্রশ্ন নিব। যারা প্রশ্ন করতে আপনারা হাত তুলবেন এবং আমরা হাত তোলার ক্রম অনুযায়ী প্রশ্ন নিব। আমরা দেখতে পাচ্ছি হাত তুলেছেন ডাক্তার দিনহীন মজনু। ডাক্তার দিনহীন মজনু, আপনি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে যে মানে মানসিক বর্ণনা দিয়েছেন চমৎকার। এখন কথা হচ্ছে যে যদি অন্য কোনো মানে তার যদি পায়খানা রাস্তা ছাড়া অন্য কোনো দিক দিয়ে যদি পুজ নির্গত হয় এবং সেটা যদি ওই ৩টা লক্ষণ থাকে তাহলে কি আমরা এই ক্যালকেরিয়া সালফারিক ব্যবহার করতে পারবো কিনা? স্যার কানে আপনি যদি আচ্ছা আপনি কি প্র্যাকটিস করেন? জি জি আপনি প্র্যাকটিস করলে তো আপনার এই প্রশ্নটা করা উচিত না। আমি কি স্যার, পায়খানার রাস্তার কথা বলেছি? না স্যার, মানে তাহলে ব্যাপারটা হচ্ছে কান দিয়া যদি মানে পুজ হয় আর কি, এটা কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না যদি ওই ৩ টা জিনিস বিদ্যমান থাকে আমার মতে, তাহলে সে জি ক্যালকেরিয়া সালভ হবে। আবার পুঁজি যে পড়তে হবে বিষয় সেটা না। তার রোগ অন্য রোগ হতে পারে। কিন্তু এই যে মৌলিক ৩ টা জিনিস তার মধ্যে আছে। আমি তো স্যার, আমি স্যার তো ৩টা তাড়াহুড়ো জিনিসের স্যার ৩টা জিনিসের থেকে যদি একটা জিনিসের লেকেজ থাকে বা কোন একটা আমি জিনিস ৩ থেকে টা বলছি। আমি ২ টা বলিনি। আমি ৩ টা বলছি। জি আমি স্যার, বলছি ৩ টা। এখন ৩ টা ছাড়াও হতে পারে। আবার এসব জিনিস নাই, তাও তো ক্যালকেরিয়া সালভ হতে পারে। জি কিন্তু স্যার, আপনি যদি গভীরে ডুব দিয়ে দেখেন এই ৩ টার সঙ্গে মিলবে। এটা হলো আমার দাবি, আমার কথা। বা আমি যতটুকু ক্যালকেরিয়া মানে সালফুরিকাকে বুঝি, যেভাবে বুঝি। আপনাকে এটা মানতেই হবে বিষয়টা এরকম না। আপনি দেখেন, চিন্তা করে দেখেন যে আমার এই কথার সঙ্গে মানে প্র্যাকটিক্যালি কোনো মিল আছে কিনা। আর আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা তো প্র্যাকটিস করলে আপনি এই প্রশ্ন করতে পারেন না। কেন এটা আমি স্পেসিফিকলি মলদ্বারের দিয়ে পুষ পড়ছে সেই কথাটা আমি বলেছি। একজন রোগীর তুলনায়। কিন্তু পুষ তো তার নেত্রনালী থেকেও পড়তে পারত।